ওয়াকারের তার বউ কি বলে জানেন তো? হালার পর তুই মেজর হওয়ার যোগ্য ছিলেন না, তোরে মেজর বানাইছি। হালার পর তুই কোনো জায়গায় বিদেশে লেখাপড়া করার ভর্তি পরীক্ষায় তুই কোনো জায়গায় পাশ করিস না, আমার বাপ তোরে এইটা করাইছে। হালার পর তোর লেফটেন্যান্ট কর্নেল হওয়ার কথা না, তুই মুজিব ফ্যামিলির জামাই দেখে তোরে বানাইছে। আপনি মনে করেন ওয়াকারের কোনো ব্যক্তি জীবন আছে? ওয়াকার, আমি যে কথাগুলো বলছি এগুলো কি মিথ্যা কথা? আমি শুনেছি ঘরের ভিতরে আপনার নিজের চা বানাইয়া খাইতে হয়, আপনার কাজের বেটিরা আর আশেপাশের লোকজনরা আপনারা যদি কিছু না দেয়, আপনার বউ আপনার জন্য কিছু করে না, আপনি কাঁদেন ঘরের মধ্যে বৈশা। আপনি যদি নামাজের কাপড়ে কোনোদিন কাঁদেন, বোধহয় এই জন্য কাঁদেন যে আল্লাহ আমি মইরা যাই না কেন। আমার মনে হয় আপনি কাঁদেন এই জন্য, অথচ লোকজন মনে করে আপনি দেশের জন্য কাঁদেন। কিছু বলদ ছলদ আছে অনলাইনে যারা বিশ্বাস করে আপনি দেশের জন্য কাঁদেন, কিন্তু আসলে তো আপনি কাঁদেন আপনার বউয়ের অত্যাচার, যে আপনি কিছু করতে পারছেন না। হ্যাঁ, একটা কথা বলি জেনারেল ওয়াকার, আমি আজকে শোয়ের শুরুতে বলেছি আল্লাহর অনেক দয়া আপনার উপরে, আপনি একটা পজিশনে পৌঁছেছেন। এখন ওই পজিশনটাকে যদি ইউটিলাইজ করে নিজেকে লিজেন্ড বানাতে চান, আপনাকে এর আগেও বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে সারেন্ডার করে বেল খুলে, আর্মি কায়দায় বেল খুলে, ক্যাপ খুলে তার টেবিলের উপরে দিয়ে বলেন, স্যার ইউ হ্যাভ মাই 100% লয়ালটি। এই কাজটা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে আপনি এবং আপনার 4 প্রিন্সিপাল স্টাফ অফিসার, ডিজিএফআই ডিজি, এনএসআই ডিজি, পুলিশ প্রধান, র্যাব প্রধান, প্রত্যেকটা প্রধান ওখানে যান, গিয়ে কোমরের বেল্ট খুলেন, ক্যাপ খুলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের টেবিলের সামনে গিয়ে বলেন, স্যার ইউ হ্যাভ আওয়ার আনকন্ডিশনাল লয়ালটি। এটা করেন। এরপরে বলেন যে মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ইলেকশন রান করতে চান, তাকে কোঅপারেট করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার বাইরে আপনার কথার ভ্যালু জিরো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতামত ছাড়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের সুপারভিশন ছাড়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ ছাড়া কোন নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। আপনার কথায় নির্বাচন হবে না। হু আর ইউ? আপনি বলছেন আমি আগে বলেছি। আরে বেটা, তুই প্রজাতন্ত্রের কর্মচারী, তুই আর্মি চিফ, তুই নির্বাচনের সিদ্ধান্ত নেয়ার কে? General Walker, you are not my enemy. I'd like to give you a clean slate under certain condition. ওই certain কন্ডিশনের ভিতরে প্রথম কন্ডিশন, জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে আপনার বেল্ট এবং আপনার ক্যাপ খুলে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন that you have my unconditional loyalty and support. এই কাজটা করেন। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। জেনারেল ওয়াকার এই কথাটাকে কতবার বলছে? আপনাদেরকে এটা বলবেন না যেন আপনাদেরকে সতর্ক করা হয়নি। তার কথা হচ্ছে আমরা সবাই একত্র হয়ে কাজ করব। একত্র হয়ে কাজ করার অর্থ বুঝেছেন? আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, আওয়ামী লীগের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, গুমকারীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, ধর্ষণকারীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। আপনাদের ভিতরে এই ঝগড়াঝাটি করা যাবে না। বিএনপির যারা ভারত নীতিতে বিশ্বাস করে তাদের সাথে আপনাদের কাজ করতে হবে। আর্মি, নেভি, এয়ারফোর্সে, ডিজিএফআইতে, এনএসআইতে যারা ভারতের পক্ষে কাজ করেছে, হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। এবং কথায় কথায় সে বারবার বলছে
আঙ্গুল জাগিয়ে। আমি যদি জিজ্ঞাসা করি, ওয়াকার, আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান, আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কার কাছে? আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? কাকে দেখাচ্ছেন জেনারেল ওয়াকার? এই আঙ্গুলটা দেখানোর মতো আপনার পজিশন? দেশে কি মার্শাল ল চলছে? জেনারেল ওয়াকার, ক্যান ইউ ডু দ্য সেম থিং? আপনি কি বলতে পারবেন যেসব কমিশন করা হয়েছে তাদেরকে, যে আসুন আমার সাথে এগুলো নিয়ে কথা বলুন, আমাকে যদি কোনো ব্যাপারে দায়ী করা হয় এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন, আমাকে নির্ভয় এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হোক? আপনি কি করেছেন? আপনি করেন না। কেন করেন না জানেন? একটা কারণে করেন না। কারণ আপনি জানেন আপনি অপরাধী, এবং আমি আপনাকে অপরাধী বলছি না, আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি। আপনি ধরে নেন আপনি অপরাধী না, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার মন গড়া একটা বক্তব্য, আপনি রাওয়া নামের ফাওয়া একটা সংগঠন করেছেন, আর ওখানে একজন মিনিমি বসিয়েছেন যে আপনারা দেখলে লেজ দাঁড়ায় আব্দুল হক নামক এক ছাগল আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেয়, একটা গরুর বাচ্চা। ওখানে বসে বসে সেফ মোডে আপনি কথা বলেন। প্রেস ক্লাবের সামনে এসে বলুন আমার কোন উচ্চাকাঙ্ক্ষা নাই। প্রেস ক্লাবের সামনে এসে বলুন ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবিতে যত অপরাধী ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের দোষারোপ করবেন না। এই সংগঠনগুলো বাংলাদেশের জন্য আশীর্বাদ, অন্য কাউকে দোষারোপ করবেন না। এটা যদি আপনি করেন দেন দেশের জনগণ আপনাকে বিশ্বাস করবে। দর্শকবৃন্দ, তো আমি যে কথা বলছি, ওয়াকার বলছে যে অপরাধীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে আঙ্গুল দেখাচ্ছে। সে আঙ্গুল দেখাচ্ছে, আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। হাসিনার কথা মনে আছে? হাসিনা কি বলছিল? বাংলাদেশে এমন কোন শক্তি নাই যারা আমাকে মোকাবেলা করে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরায়। খেয়াল আছে? জেনারেল ওয়াকার এখন সেই আঙ্গুল দেখাচ্ছে। তাহলে কি হাসিনার ছায়া ওয়াকারের উপরে? কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে এক বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সে ওখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। তার সাথে হাসিনার প্রত্যেক দিন কথাবার্তা হয়। আজকে ওয়াকার আঙ্গুল দেখাচ্ছে আর বলছে বিশ্বাস করুন। অর্থাৎ একটা মিথ্যাবাদীকে লোকজন কেন বিশ্বাস করবে? কেন একজন মিথ্যাবাদীকে বাংলাদেশিরা বিশ্বাস করবে? আমাকে আপনি বলেন। যেই লোক মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, যেই লোক নিজে একজন অপরাধী, যেই লোক নিজে একটা গাদ্দার, যেই লোক ভারতের কাছ থেকে সুবিধাবাদী একজন দালাল, সে আপনাদেরকে আঙ্গুল উঁচে ওয়ার্নিং দিতেছে। আমাদের রাসূলের কথাটাকে এই হারামজাদা তার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদেরকে বলছে। বলবেন না আপনাদেরকে হুঁশিয়ার করা হয়নি? জেনারেল ওয়াকার, এই কথাটা আমাদের মহানবীর উক্তি, আমাদের এই কথাটা পবিত্র একটি কথা। এই কথাটার অপব্যবহারের জন্য আপনাকে তো জুতা পেটা করে ওখান থেকে বের করে দেওয়া উচিত। কিসের ওয়ার্নিং দিচ্ছেন আপনি? কাকে ওয়াকার আপনি ওয়ার্নিং দিচ্ছেন? আপনি বলছেন কাজ করতে, আপনি বলছেন হানাহানি মারামারি বন্ধ করতে। হানাহানি মারামারি যারা করে তারা আপনার ছত্রছায়ায়। আপনি কাদেরকে হানাহানি বন্ধ করতে বলছেন? আপনি শেখ পরিবারের কাউকে আপনি গ্রেফতার করেন, আপনি এগুলো কমপ্লিট করেন। 626 জন অপরাধীকে আপনি ছেড়ে দিয়েছেন। জেলের যতগুলো আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হয় তাদেরকে বিহাইন্ড দ্য সিন আপনি ছেড়ে দিচ্ছেন। ছাড়ছেন না পয়সা নিয়ে বা পয়সা ছাড়া হাসিনাকে ব্যাক করানোর জন্য। আপনি তো এখন আপনার আসল চেহারায় ব্যাক করছেন। এতদিন মিন 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 করেছেন, এখন ব্যাটা হয়ে গেছেন। রাওয়ায় গিয়ে ওই আব্দুল হকের পাশে দাঁড়িয়ে, ওই ভাওড়ার পাশে দাঁড়িয়ে এ ধরনের কথা বলবেন না জেনারেল ওয়াকার। আপনি কাকে আঙ্গুল দেখাচ্ছেন? দেশ আবার উল্টে যাবে। ওই আঙ্গুল আপনার পাছায় ঢুকিয়ে দিবে জনগণ। সাবধান হন আপনি, সত্য কথা বলতে শিখুন। দর্শকবৃন্দ, অন্য আর কথা নিয়ে কি বলছে আপনাদের দিকে তাকায়। এবার সে ইলেকশন নিয়ে কথা বলেছে। আসুন ইলেকশন নিয়ে সে কি বলেছে
একটু কথাটা শুনি। তদন্ত কমিশন হচ্ছে, আবার আরেকটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that, যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব। প্রথমত, এই ওয়াকারকে মুখের ফেনা বের করতে দেখেছি। মুখের ফেনা বেরিয়ে যেত মহামান্য প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী স্যার, মাননীয় প্রধানমন্ত্রী স্যার। একের পর এক আমি ওয়াকারের মুখ থেকে শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, এই ওয়াকারের মুখ থেকে শুনেছি। রাওয়া ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় সে কি ভুলে গেছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি যে চেয়ারটায় বসে চেয়ারটাকে অপবিত্র করেছে, ওটাকে সোনা রূপার পানি দিয়ে ধৌত করে ওখানে একজন যোগ্য মানুষকে বসানো হয়েছে? এটা কি সে ভুলে গেছে? ওটাকে কি সে 1 সেকেন্ডের জন্য ভুলে গেছে? হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস? অনারেবল চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস। সে কি একটা বার বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সমর্থন করা উচিত, আমাদেরকে তাকে সাহায্য করা উচিত? ডক্টর ইউনূসকে স্রেফ ডক্টর ইউনূস বলে, কারণ কি ডক্টর ইউনূসের পিছনে কোনো রাজনৈতিক দল নাই, রাইট? হালুয়া রুটি খাওয়ার মতো কোনো লোকজনদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস রিপ্রেজেন্ট করে না, রাইট? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলার সাহস। প্রজাতন্ত্রের একটা কর্মচারী নাকি এর আর অন্য কোনো ব্যাখ্যা আছে? আছে কি? দর্শকবৃন্দ, বিষয়টা দেখবেন। এবার আসে অন্য বিষয়। সে তদন্ত বিষয়ের সাথে ইলেকশনকে মিলিয়ে ফেলেছে। সাবজেক্টটা তদন্ত কমিশনটা। সে এখানে আপনি যদি বলেন যে বাংলাদেশের ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের নীতিমালা প্রণয়নের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, এটা তদন্ত কমিশন, একটা কমিশন গঠন করা হয়েছে যে কমিশন রিকমেন্ড করবে। যাই হোক, আমি বলবো এটা স্লিপ অফ টাং। সে বলেছে তদন্ত কমিশন। হয় বাংলাদেশের উনি যতবারই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছে উনি তার সাথে 100% অ্যাগ্রি করেছে। অফকোর্স অ্যাগ্রি করেছে। ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এর কখনোই বিরোধিতা করে নাই। কিন্তু সমস্যা একটা জায়গায়, ওয়াকার মিয়া, বাকের মিয়া, সমস্যা একটা জায়গায়। আপনি বাংলাদেশের প্রত্যেকটা কমিশনকে আপনি ম্যানিপুলেট করছেন, প্রত্যেকটা কমিশনকে বিহাইন্ড দ্য সিন আপনি ওয়ার্নিং দিচ্ছেন। প্রত্যেকটা কমিশন যাতে ব্যর্থ হয় সে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য প্রত্যেকটা জায়গায় আপনি জেনারেল ওয়াকার তাদেরকে ইন্টিমিডেট করছেন। যেখানে যা হচ্ছে আপনার টার্গেট একটা, আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে হবে, যে কোনো প্রকার ধোয়া মোছা করে তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখান থেকে সরাতে হবে। ভারতের এই মুহূর্তের মাথা ব্যথার কারণ একটা, তাড়াতাড়ি একটা নির্বাচন দিলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সরে যায় দেন যারাই আসবে, আপনার কি মনে হয় এই মুহূর্তে বিএনপি যদি সরকার নির্বাচন করে, সরকার গঠন করে, দুইটা দিকে বিএনপি হবে নেড়িকুত্তা? কেন জানেন? পৃথিবীর সব জায়গা থেকে ইকোনমি বন্ধ হবে, নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে কেউ বিশ্বাস করে না ইন্টারন্যাশনালি। নাম্বার 3, ইউরোপ এবং আমেরিকায় বিএনপি হলো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। নাম্বার 4, বিএনপির যে সরকার প্রধান হবে
মোদি তারে কান ধরে উঠবস করাবে, আর মোদি তারে কান ধরে উঠবস করাইতে ওয়াকারকে তারা ব্যবহার করবে। দর্শকবৃন্দ, আপনারা আমার কথা শুনেছেন। এই মুহূর্তে যদি যেন তেন একটা নির্বাচন হয়, সেক্ষেত্রে যদি বিএনপি সরকার গঠন করে, ওই সরকার প্রধান বেগম জিয়া বা তারেক জিয়া অথবা মির্জা ফখরুল, তাদেরকে কান ধইরা উঠবস করাবে কে? ভারত। নিজ হাতে মোদি করাবে না, ওয়াকার দিয়ে করাবে। তো এখন ওয়াকার বলছে ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন, সে বলছে। এখন সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে একমত। একটা কথা বলি, আপনি কি চিন্তা করছেন যে মনিউদ্দিন যেভাবে ফখরুদ্দিনের সামনে পিস্তল উঁচে যাইয়া কতগুলা চোর ছাসর গুন্ডা বদমাইশ যাইয়া ওইখানে তারা বুঝাইতো, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এটা করা হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ওই মালই না। আপনি কি মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই মাল, যে মাল ফখরুদ্দিন ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস ওই মালই না। আপনি এই কাজ করার কথা চিন্তা করতেছেন, বাস দিয়ে আপনারা ছেড়ে দিব। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে অন্য কোন জায়গায় যে যদি মুখ খুলে আপনি এই করছেন, আপনার পুটকি ক্যালকাটার বিশ্বপাড়ায় যে ঠেকবো। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসে শুধু ডক্টর ইউনূস বলছেন, ওখানে আপনার মহামান্য প্রধান উপদেষ্টা বলতে আপনার কষ্ট লাগছে? জেনারেল ওয়াকার বলেছে আর্মিকে অ্যাটাক যেন না করে, সশস্ত্র বাহিনীকে অ্যাটাক যেন না করে। ঠিক আছে, তাদেরকে যেন অ্যাটাক না করে, তাদেরকে যেন সৎ উপদেশ দেয়। উনি নাকি অনেকের কাছে সৎ উপদেশ চায়। আসুন তার কথাটা শুনি। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি যেন নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন, সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। ওকে, উনি জেনারেল নুরুদ্দিনের কাছে কাউন্সেলিং চান। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি বাংলাদেশে গিয়ে ইকোনমি নিয়ে যদি আমি কোনোদিন কারো উপদেশের আমার দরকার হয়, আমি কয়েকজন লোককে খুঁজব। ডক্টর মোহাম্মদ ইউনূস, রেহমান সুবহান, কিছু কিছু লোকজনদেরকে খুঁজবো যারা ইকোনমির উপরে, যারা এক্সপার্ট, যাদের ক্রেডেনশিয়াল আছে, যারা কারো পা চাটে নাই, স্বাধীনভাবে যারা ইকোনমি নিয়ে কাজ করেছে, তাদের কাছে যাব। এখন তাদেরকে বাদ দিয়ে আমি যদি এই কামালরে খুঁজি, যে বাংলাদেশের টাকা পাচারের সবচেয়ে রেকর্ড করেছে, তাকে যদি খুঁজে বের করি, তাহলে কি হবে? আমি যদি ইকোনমিস্ট খুঁজতে গিয়ে যদি বানরমুখ কামালরে খুঁজে বের করি, আর মনসুর আলীর পোলা নাসিমরে খুঁজে বের করি, তাহলে বাংলাদেশের কি হবে? আমি উদাহরণটা কেন টানছি দর্শক বিন্দু একটু শুনেন। সে বলছে সে নুরুদ্দিনের কাছে যায় উপদেশের জন্য। আপনারা জানেন তো নুরুদ্দিনকে? ইঞ্জিনিয়ারিং কোরের একজন অফিসার। এরশাদ সাহেব তার ক্ষমতাকে কনসলিডেট করার জন্য নুরুদ্দিনকে টানছে, একটা সার্ভিসেস কোরের জেনারেল সে টানছে একটা কারণের জন্য। না, ইঞ্জিনিয়ারিং কোর বোধহয় সার্ভিসেস কোরের মধ্যে পড়ে না, ফাইটিং কোরের মধ্যেই পড়ে, কারণ তারা লজিস্টিক সাপোর্ট দেয়। ওকে, নুরুদ্দিনকে টেনেছে, রেকর্ড ভেঙে ইঞ্জিনিয়ারিং কোরের একটা লোককে ডেকেছে তারা আর্মি চিফ হিসেবে। এবং এখন নুরুদ্দিনের একটা চরিত্রের কথা বলি। নুরুদ্দিন তার পিতৃবংশ ছিল অত্যন্ত নিম্ন শ্রেণীর,
এবং নুরুদ্দিনের বউয়ের বংশ ছিল অনেক উচ্চ শ্রেণী। আমি নিজে সরাসরি নিজ চোখে দেখেছি। নুরুদ্দিন জীবিত থাকলে তাকে জন্য আমার এই ভিডিওটা দেখিয়ে কেউ জিজ্ঞাসা করে, আমি আমার নিজ চোখে দেখেছি। নুরুদ্দিনের বউ যখন নুরুদ্দিনকে কল করতো অফিসে, নুরুদ্দিন ফোনের ক্যাডেল নিয়ে দাঁড়ায় যেত, ভয় তার বউ কল করবে। তার বউ তাকে চাকর বাকরের মতো আচরণ করত। দর্শকবৃন্দ, আমি মিথ্যা বলছি না। নুরুদ্দিনকে খুঁজে বের করে আমার কথা রেফারেন্স দেয়। সে তার বউয়ের ডরে দাঁড়ায় যাইত। আমার জীবনে আমি এমন হিজড়া পুরুষ আমি দেখি না। এমন হিজড়া, এমন নতুন শখ কোন পুরুষ হয়, সে আবার আর্মির জেনারেল, সে আবার আর্মি চিফ, সেটা হয়েছে। এখন ওয়াকার তার কাছে যায়। কেন যায় জানেন তো? একই অবস্থা, একই অবস্থা। ওয়াকার আর নুরুদ্দিন এত সফল জেনারেল বাদ দিয়ে সে নুরুদ্দিনের কাছে যায়, কারণ নুরুদ্দিন এবং সে দুইজনারই হাপিত্যেশ অবস্থা। ঘরে গেলে নুরুদ্দিন রে কথায় কথায় বলতো, তোরে আমার বাপ লেখাপড়া করাইছে, তোরে আমার বাপ হেল্প করছে কমিশন পাইতে, তোরে আমার বাপ ইঞ্জিনিয়ারিং পড়াইছে, তোরে আমার বাপ ইডা করছে। নুরুদ্দিন শেষ। নুরুদ্দিন তার বাসা থেকে যদি ফোন আসতো, লাভ দিয়ে ফোন দিকে দাঁড়াইয়া কি বলতো জানেন? আসসালামু আলাইকুম বৌরে। আর বৌরে সালাম দেওয়ার দোষের কিছু নাই, কিন্তু এটা হচ্ছে তার নপুংসতা। স্ত্রৈণ যে শব্দটা আছে, ভাওড়া, ওইটা ছিল নুরুদ্দিন। আর ওয়াকার হইছে ওয়াকারের আইডল, রোল মডেল হইছে নুরুদ্দিন। এই জন্য নুরুদ্দিনের কাছে সে উপদেশের জন্য চায়। এখন আপনি আরেকটা কথা বলছেন, অনলাইনে না বাংলাদেশের ভিতরে বলছেন আর্মিকে আপনারা অ্যাটাক করেন না। আপনি তো আমরা জন্য, যারা অ্যাটাক করে তারা জন্য আপনাকে সৎ উপদেশ দেয়। এই তো আপনি এই কথা বলছেন, আপনাকে জন্য সৎ উপদেশ দেয়। ওকে, তাহলে সৎ উপদেশ এইটা, আপনাকে অ্যাটাক করার পিছনে প্রথম কারণ হচ্ছে ইউ আর নট অনেস্ট to the citizen of Bangladesh. You are not honest towards the position of the chief of army staff. You are not honest and loyal to the head of the government. And you are not truthful to the people. You are not truthful to yourself. You are just one hypocrite bastard. You are just one of the bastard who is hypocrite.